প্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত। এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। নতুন নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপ শুরু করেছেন। আজ শিক্ষাবিদদের সাথে নির্বাচন কমিশন সংলাপ করেছে। পর্যায়ক্রমে আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে নির্বাচন কমিশন সংলাপ করবে। এ বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির সদস্য মাহমুদ সালাউদ্দিন চৌধুরী। স্বাগত আপনাদের দুইজনকেই। আমি শেখ রবিউল আলম, আপনাকে দিয়ে শুরু করি। নির্বাচন কমিশন আজকে সংলাপ শুরু করেছেন আগামী জাতীয় সংসদকে সামনে রেখে, নির্বাচনকে সামনে রেখে। আমরা আজকে দেখলাম যে 30 জন বিশিষ্ট শিক্ষাবিদদের আজকে আমন্ত্রণ জানানো হয়েছিল সংলাপে। তাদের মধ্যে 13 জন উপস্থিত ছিলেন। ইতিপূর্বে পত্রিকা প্রকাশিত হয়েছে, আজকে বিভিন্ন দৈনিকে আগাম রিপোর্টটি প্রকাশ করেছে বিভিন্ন শিক্ষাবিদদের, আমন্ত্রিত শিক্ষাবিদদের উদ্ধৃতি দিয়ে যে তারা অনেকেই অনাগ্রহ প্রকাশ করেছে এবং এই সংলাপে তারা অংশ নেবে না বলে আগেই জানিয়েছিল, এবং তারই প্রতিফলন কিন্তু আমরা আজকে দেখলাম। আপনি কি মনে করেন এই সংলাপ কি কোনো সফলতা আসবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভির জনপ্রিয় অনুষ্ঠানে এই সময়ের দর্শকদেরকে। নির্বাচন কমিশন সংলাপ ডেকেছে শিক্ষাবিদদের সাথে। অনেক শিক্ষাবিদ ইতিমধ্যে অপারগতা প্রকাশ করেছেন অংশগ্রহণের ক্ষেত্রে। তাতেই বোঝা যাচ্ছে যে সংলাপের গুরুত্ব কতটা। অর্থাৎ জাতির এই সংলাপের দিকে কোনো মনোযোগ নেই, অপ্রয়োজনীয় ওই সংলাপ। এই কারণে অপ্রয়োজনীয় আমি বলছি, দেখেন রাষ্ট্রপতি সংলাপ ডাকলো, সংলাপের মাধ্যমে সার্চ কমিটি করলেন, সার্চ কমিটি সংলাপ ডাকলো, সবার সাথে আলোচনা করলেন, সার্চ কমিটি আবার একটা নির্বাচন কমিশন করলেন, নির্বাচন কমিশন আবার সংলাপ ডাকছে। নির্বাচন কি করা যায়, কোন প্রক্রিয়ায় করা যায়, সংকট কোথায় আছে, উত্তরণের উপায় কি, সংলাপই তো শুধু দেখছি। কিন্তু নির্বাচন কমিশনের কাজের, গঠনের ধরনের এবং গঠন প্রক্রিয়ার কি কোনো পরিবর্তন আমরা পেয়েছি? অর্থাৎ আমি বলছি, সরকার যেভাবে বিগত দুটি নির্বাচন কমিশন গঠন করেছিল, কেএম নুরুল হুদা কমিশন এবং তার আগে রকিবউদ্দিন কমিশন, সেই গঠনগত যে প্রক্রিয়া, তাদের লক্ষ্য, উদ্দেশ্য, ধরন কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ নির্বাচন নিয়ে যে সংকট রয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে, জনগণের মধ্যে, ভোটারদের মধ্যে, তার কিন্তু কোনো গুণগত উত্তরণ আমরা দেখছি না, প্রক্রিয়াগত উত্তরণও দেখছি না। না, কিন্তু একটা নতুন নির্বাচন কমিশন এসে এই যে সংকটগুলো পিছনে হয়েছে, অতীত হয়েছে, সেই সংকটের আলোকে সংলাপ তারা শুরু করেছে। তো এছাড়া মানে তার সমস্যাটা কি, মানে কেন আপনারা কেন এর? আচ্ছা, নির্বাচন কমিশনের আগে যে দুটি ব্যর্থ হয়েছিল, হ্যাঁ, তার করার জন্য এই সংলাপে যারা অংশ নিয়েছে বা নিচ্ছে, যাদের ডাকছে, তাদের কোনো ভূমিকা ছিল নাকি সরকারের ভূমিকা ছিল? নির্বাচন কমিশন স্বতন্ত্র, দক্ষ, যোগ্যতার প্রমাণ দিতে পারেনি বিগত দুইটি। তার কারণ হচ্ছে সরকারি দলের হয়ে তাদের কাজ করতে চেয়েছে, অথবা সরকারি দল তাদের কাজ করতে বাধ্য করেছে। নির্বাচন কমিশন যদি চেয়ে থাকে, সেই ব্যর্থতা সম্পূর্ণ নির্বাচন কমিশনের। আর যদি সরকার বাধ্য করে থাকে, তাহলে ক্রেডিবল নির্বাচনের জন্য অন্তরায় নিশ্চয়ই ক্ষমতাসীন সরকার। আপনি তাদের সাথে আলোচনা করে কিভাবে আপনারা স্বতন্ত্রভাবে ফাংশন করতে পারেন, সরকার কোন কোন জায়গায় হস্তক্ষেপ করবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি ভূমিকা পালন করবে, সরকার নির্বাচনকালীন সময় কেমন হবে, সেটি নিয়ে সরকারের সাথে যদি তারা কথা বলতো, আমার মনে হয় যে অনেক কার্যকর হতো। কিন্তু একটি রোডম্যাপকে সামনে রেখে যদি সমাজের বিশিষ্টজনদের সাথে আলোচনা করে এবং সমস্যাগুলো চিহ্নিত করে, তাতে আপনার বাধা কোথায়? সমাজের বিশিষ্ট জনরা তো কেএম নুরুল হুদা কমিশনকে এরকম সংলাপ ডেকেছিলেন, সেখানে গিয়ে বলেছিলেন। সেই রোডম্যাপগুলি কেএম নুরুল হুদা বাস্তবায়ন করতে পেরেছেন?
রকিবউদ্দিন কমিশন এরকম গঠিত হওয়ার পর সার্চ কমিটির মাধ্যমে সংলাপে ডেকেছিলেন, রাজনৈতিক দলগুলিও গিয়েছিল। এখন তো রাজনৈতিক দলগুলি অনীহা বেড়েছে, তখন সব রাজনৈতিক দল গিয়েছে। এর আগের কমিশন ডেকেছে, সব রাজনৈতিক দল গিয়েছে, নাগরিক সমাজ গিয়েছে, সাংবাদিক সমাজ গিয়েছে, এই শিক্ষাবিদরা গিয়েছে, কিন্তু নির্বাচন কমিশনকে তারা স্বতন্ত্র নিরপেক্ষ ফাংশন করাতে পেরেছে? পারি না। তাদের তো দায়িত্ব না, তারা হয়তো কিছু সুপারিশ করতে পারে। আমি আসবো আপনার কাছে। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি অনেক সুপারিশ করতে পারেন, সেই সুপারিশ যদি নির্বাচন কমিশন এক্সিকিউট করতে না পারে যে বাধার কারণে, আমি মনে করি তাদের সাথে বোঝাপড়া করাটা জরুরি। আর তারা হলেন সরকার এবং ক্ষমতালোভী আওয়ামী লীগ। জি, নিশ্চয়ই এবার আসবো। জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনার কাছে যাই। যেটি রবিউল আলম বলছিলেন, আজকে আমন্ত্রিত অতিথিদের যারা এই সংলাপে উপস্থিত হন নাই, তারা গতকালকেই পত্রিকার সাথে ইন্টারভিউতে বলেছেন যে আমরা যারা ইতিপূর্বে যে দুটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে, নুরুল হুদা এবং রকিবুল হুদার ইসির সময়ে যে সুপারিশগুলো আমরা দিয়েছিলাম, সেই সুপারিশগুলো বাস্তবায়ন হয়নি। সুতরাং এমন একটি সংলাপে আর যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কিন্তু আমি যেটি বলতে চাই সেটা হলো যে একথা সত্য যে হুদা কমিশন একটি সুপারিশগুলো একটু বই আকারে প্রকাশ করা ছাড়া এই সুপারিশগুলো বাস্তবায়নে কোনো উদ্যোগ নিয়েছে বলে আমাদের জানা নেই। ধন্যবাদ। যারা আজকের এই এনটিভির এই সময় অনুষ্ঠানে দেখছেন, আর আমার সহ আলোচক শেখ রবিউল আলম, ওনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি সর্বপ্রথমে শুরু করতে চাই শেখ রবিউল আলমের একটা কথা দিয়ে। তিনি বলেছেন জনগণের কোনো আগ্রহ নেই। আসলে জনগণের যদি আগ্রহ না থাকতো, গণমাধ্যম এই সংবাদটাকে কিন্তু এত গুরুত্বের সাথে কোথাও ছাপাতো না। আমরা দেখলাম আজকে সমস্ত প্রিন্ট মিডিয়াতে বলে ইলেকট্রনিক্স মিডিয়াতে নিশ্চয়ই আজকে যে সংলাপগুলো হয়েছে, যে কজন গিয়েছে আমাদের ইসির সাথে আলাপ করতে, আমার মনে হয় প্রত্যেকটা গণমাধ্যম কিন্তু এটা দেখাবে। এবং আজকে এনটিভির মতো একটা জায়গায় এবং এই টক শোর যেই এই সময়ের যেই বেঞ্চে আমরা বসেছি, এখানেও কিন্তু আমরা ওই বিষয়টা নিয়ে আলাপ করছি। তো জনগণ কিন্তু নির্বাচন নিয়ে বলি আর নির্বাচন কমিশন নিয়ে বলি এবং আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, এটা বিএনপিকেও আমি বলবো, সবারই কিন্তু আগ্রহ আছে এটা নিয়ে কি করে প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু বিএনপিও আমার মনে হয় অবজার্ভ করছে না। হয়তো নিশ্চয়ই সন্ধ্যায় কিংবা বিকেলে আমাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেব আছেন, বিএনপি নেতৃবৃন্দ কোনো না কোনো ধরনের একটা রিয়েকশন শো করবেই। তো আসলে বিএনপি হয়ে গেছে কি জানেন, প্রতিটা মুহূর্তেই না বলাটাই হলো একটা কাজ। মনে করছেন যদি এইভাবে বিরোধিতা করতে থাকে, হয়তো একদিন জনগণ তাদের পক্ষে আসবে। তো আমার কাছে মনে হয় এখন জনগণ অনেক বেশি সচেতন হয়ে গেছে। আগে আমরা কখন টেলিভিশন 8টায় নিউজ দেখবে তারপরে জনগণ মনে করতো, একটা সিদ্ধান্ত নিতে পারতো। কারণ সারাদিনই কিন্তু আমি আমার মোবাইলের মধ্যে সমস্ত নিউজগুলো আমি পাচ্ছি। আর আপনি যেটা প্রশ্ন করেছেন সেটার উত্তর আমি দিচ্ছি। এটা হলো, আপনি বলেছেন আজকে আমাদের শিক্ষাবিদদেরকে ডাকা হয়েছিল, অনেকেই গতকালকে ইন্টারভিউর মাধ্যমে অনাগ্রহ প্রকাশ করেছেন। এটা আমরা পত্রপত্রিকায় দেখেছি আজকে, যে আবার কেউ কেউ বলেছেন আমি অসুস্থ, আমি যাবো না। যেভাবেই হোক অনেকে অনুপস্থিত আছেন, কিন্তু কেউ না কেউ গিয়েছে এবং কেউ না কেউ যাবে না। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। 30 জনের মধ্যে 13 জন আজকে অংশগ্রহণ করেছে। আমি একটু এখানে বলি, আমার কাছে যেটা মনে হয়েছে 13 জনের মধ্যে এবং 13 জনের বাইরে যারা আছেন তারা হয়তো বা মনে করেছেন তাদের উপরে একটা নির্দেশনা আছেন, সেই নির্দেশনা মোতাবেক তারা কাজ করছেন, তাদেরকে এটা সাকসেস করে দিতে হবে। তো ওই ধরনের একটা মিশন নিয়ে তারা আছেন, এটা জনগণও জানে আর আমরা যারা পলিটিক্স আমরা তো অবশ্যই জানি। আচ্ছা, তো সেই মিশনটা কিন্তু আমার মনে হয় সাকসেস হবে না, এই জন্যই হবে না। আমি আপনার কথাটা গ্রহণ করি। আমি বলছি যে আপনি বলছেন যারা অংশ নেয়নি তারা হয়তো কোনো মিশন থেকে নেয়নি, কোনো একটা জায়গা থেকে তাদের একটা নিষেধ করেছে। আমি এখানে স্পেসিফিক নামগুলো বলবো না, আমি তাদের ইন্টারভিউ আজকে পড়েছি, জি তারাও জানিয়েছে তারা কেন যাবেন না। তারা কেন যাবেন, মানে তারা কেন যাবে না, যে কয়েকজন শিক্ষাবিদদের ছাপা হয়েছে যাদের মানে রিয়াকশন, তারা প্রায় সকলেই বলেছেন যে এটি একটি অর্থবহ সংলাপ হবে। কারণ ইতিপূর্বে আমরা দুটো সংলাপে গিয়েছি, একটি বই সুপারিশ আকার, যে সুপারিশগুলো আমরা করেছি এই বই প্রকাশ করা ছাড়া আমাদের এই সংলাপের কোনো একটি বাস্তবায়ন হয় নাই। সুতরাং আমরা কেন যাব? আমি এখানে একটু বলি, স্বাধীনতার 50 বছরে একটা নাগরিক সমাজ বলি, রাজনৈতিক দল সবার একটা দাবি ছিল আমাদের নির্বাচন কমিশন সংক্রান্ত কোনো আইন নেই। আসলে আমাদের সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য আমি জানি না, সমস্ত ভালো কাজ আওয়ামী লীগকেই করতে হবে। এই আইনটা কেউ করেনি, অতীতে অনেকেই ক্ষমতায় ছিল। আমি যদি বলি বিএনপি 75-এর পরে ছলে বলে কৌশলে বিএনপি 21টা বছর ক্ষমতা দখল করে রেখেছে, বিএনপি এবং তার মিত্র দল আমি বলবো। কারণ যারা সেনা ছাউনি থেকে এখানে এসেছে রাজনৈতিক দল করেছে,
তারা কেউ করেনি। তারপর আমরা 2001 সনে যে না মাহমুদ, আমি সঠিক নির্বাচন কমিশন করে এই নির্বাচন, এই আইনটি প্রয়োজন ছিল, আচ্ছা করেছে, আমি ওইটাই বলছি, সুপারিশগুলো আমি আরেকটা বলি আওয়ামী লীগের, হ্যাঁ অবশ্যই আওয়ামী লীগই করেছে, আমি ওইটা বলছি সুপারিশ যেগুলা করা হয়েছে, তো আমার মনে হয় যে সুপারিশ যে কখনো গ্রহণ করা হবে না এটাও তো না। আমরা দেখেছি নির্বাচন হয়ে গেছে, নুরুল হুদা রকিবুল কমিশন কিংবা নুরুল হুদা সাহেবের যে কমিশন ছিল তারা কিন্তু আইন করেনি, কিন্তু পরবর্তীতে যেভাবে হোক আইনটা করেছেন অনেকে, করার পরে কিন্তু আমরা নতুন একটা নির্বাচন কমিশন পেলাম। পাওয়ার পরে কিন্তু এটা ওনারা কিন্তু সময়ও ক্ষেপণ করেনি, ওনারা দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু সংঘাত শুরু করেছে আজকে, এবং ধারাবাহিকভাবে কাজ শুরু করেছেন। অতীতে যে নির্বাচন কমিশন যা যা করেছে মোটামুটি জাতীয় নির্বাচনের একটা 2 বছর বাকি আছে, ওনারা কিন্তু এখনই কিন্তু কাজের একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। তো আমার কাছে মনে হচ্ছে এই নির্বাচন কমিশন কিন্তু অনেক বেশি সক্রিয়, এবং উনি কিন্তু দায়িত্ব নেওয়ার পরেও বলেছেন, মানে উনি যে প্রেস কনফারেন্স বলি কিংবা ইন্ডিভিজুয়াল অনেক মিডিয়াতে উনি সাক্ষাৎকার দিয়ে বলেছেন আমার কাছে হলো প্রত্যেকটা রাজনৈতিক দলকে একটা নির্বাচনের মুখী করা। তা আমার মনে হয় উনি প্রক্রিয়া শুরু করেছেন শিক্ষাবিদের সাথে, আজকেও বলেছেন। তা আসলে কি নির্বাচন সৌন্দর্যটা কি? প্রত্যেকটা রাজনৈতিক দল যখন অংশগ্রহণ করবে, নিশ্চয়ই আমার কথা ছিল যে নির্বাচনটা শুরু হওয়ার আগেই এই 30 জনের মধ্যে মাত্র 13 জন উপস্থিত হলেন, এবং কিছু শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষাবিদরা তারা এক ধরনের রিয়াকশন দিয়ে তারা এ থেকে বিরত রইল। আমি এটা কিন্তু উত্তর দিয়েছি আপনাকে, এটার উত্তর দিয়েছি। আমি পাশাপাশি আরেকটা কথা বলি, 2014 সনে কিন্তু বাংলাদেশের একটা দল কিন্তু অংশগ্রহণই করেনি নির্বাচনে, এবং তারা একটা অবরোধ ডেকেছিলেন, যে অবরোধ এখনো প্রত্যাহার করা হয়নি। তো কিন্তু বাংলাদেশ সময় কিন্তু থেমে থাকে না। তো বিএনপি ভুল ট্রেনে চলেছে, বিএনপি ভুল স্টেশনে নেমেছে। তো বিএনপি আমার কাছে মনে হয় যত কিছুই করুক না কেন রাজনৈতিক দল নির্বাচন আসতেই হবে, এবং নির্বাচন বিএনপি করবে। এবং ওনারা যতদিন এই জিনিসটাকে ধরে রাখতে পারে ততদিন তারা মনে করছে রাজপথটাকে উত্তপ্ত রাখতে পারবে। শেখ রবিউল আলম, দুটো জিনিস এসছে, সংলাপ নিয়ে যে সংশয়ের কথা বলেছেন আমন্ত্রিত অতিথিরা, সেটাকে বলা হচ্ছে যে এই মানে যেটা মাহমুদ বললেন যে হয়তো এটা বিশেষ কোনো এজেন্ডা বা পরামর্শে তারা এই যাওয়া থেকে বিরত ছিল। আপনি কি মনে করেন? আওয়ামী লীগ বধির হয়ে গিয়েছে, আর আওয়ামী লীগ বধির হয়ে গেলে সালাউদ্দিনের মতো একসময় তুকোর ছাত্র নেতাও বধির হয়ে যাবে, এটাই স্বাভাবিক। দল বধির হয়ে গেলে সেই দলের দায়িত্বশীল নেতারাও বধির হয়ে যায়। একটা আইন করার প্রয়োজন ছিল, অস্বীকার করছি না, দাবিও ছিল। সেই আইন কি আওয়ামীর অভিপ্রায়টাকে এই আইনে রূপ দেওয়া, নাকি একটা সার্বজনীন আইন করা যার মাধ্যমে একটা স্বতন্ত্র নির্বাচন কমিশন করা? আইন তো হয়েছে, আওয়ামী লীগ তো আইন করেছে। আইন তো আচ্ছা, আইন ছাড়া হয়েছিল নুরুল হুদা কমিশন, রকিবউদ্দিন কমিশন। সেই কমিশন আর আইনের কমিশনের মধ্যে পার্থক্যটা কি? গুণগত না, তারপরে ধরনগত পার্থক্যটা কি? গুণগত পার্থক্য হলো আইনের মাধ্যমে একটি কমিশন গঠিত হয়েছে, আর এতদিন আপনি বেআইনি ভাবে যেটা হয়েছিল আর আইনি ভাবে যেটা হয়েছে একই কমিশন হয়েছে। একই কমিশন তো বলা যাবে না। কেন বলা যাবে না? আপনি আমাকে বলেন কি কারণে নতুন কমিশন হয়েছে? নতুন কমিশন হয়েছে, কিন্তু তার ফ্লেভার এক, তার ধরন এক, তার প্রক্রিয়া এক, তাদের উদ্দেশ্য এক, লক্ষ্য এক, আমি অনুগত করাটাই হয়েছে। একটি নির্বাচন কমিশন কাজ শুরু করেনি, আপনি ধরন এক, উদ্দেশ্য এক, আপনি কি বলবেন? আপনি আমাকে বলেন নুরুল হুদা কমিশন আর এই কমিশনের গঠনগত পার্থক্য কি ছিল? না, আমি তৈরি হওয়ার থেকে এই পর্যন্ত, শুরু হওয়ার থেকে এই পর্যন্ত কি পার্থক্যটা আপনি পেয়েছেন? আমি একটা প্লিজ আমি শেষ করে তারপর হয়ে যাবে। পেয়েছেন কোনো পার্থক্য? এখন আইন মানে কি আওয়ামী লীগ যেভাবে আগের দুটো চেয়েছে সেটাকে একটা আইনি বৈধতা দেওয়ার আইন কি সার্বজনীন হলো? সংকট থেকে উত্তরণে কাজ করলো? নির্বাচনের যে সংকটে তো আছে, সেটি না হলে তো এই আলোচনার কোনো প্রয়োজন ছিল না। মানুষ ভোট দিতে পারে না, আছে রাজনৈতিক দলগুলির অনীহা আছে, আপনারা নির্বাচনে যান না, এটাও আছে। আমরা নির্বাচনে ছিলাম, 18 ছিলাম না, কে বলেছে যাই না? আমরা 14 যাইনি, বাংলাদেশের মানুষও যায়নি। 154 আসনে আপনি প্রার্থী পান নেই, তার মানে আমাদের না যাওয়াটা কত যৌক্তিক ছিল? একজন স্বতন্ত্র প্রার্থী পান নাই কাঞ্চন ভাই, অন্য দলেরও প্রার্থী পান নাই, আর বাকিগুলিতে 5%, অর্থাৎ বাংলাদেশের 95% মানুষ ভোট বর্জন করেছে। তার মানে আমাদের না যাওয়াটাই যৌক্তিক ছিল। 18তে আপনাদের মতো সাংবাদিকেরা আলোচনা করে বলছিলেন বিএনপি গেলে হয়তো এরকম হতো না। আপনাদের দাবিকে গুরুত্ব দিয়ে আমরা ছিলাম। আগের রাত্রে ভোট হয়ে গেল 66% আসনে, শত শত কেন্দ্রে শতভাগ ভোট, হাজার হাজার কেন্দ্রে 95 থেকে 99.99% ভোট। এটা নির্বাচন। রাজনৈতিক দলকে নির্বাচনে থাকতে হবে, সালাউদ্দিন সাহেব পরামর্শ দিলেন। আমরা তো নির্বাচনে চাচ্ছি রে ভাই, কিন্তু নির্বাচন মানে কি তাই যে আগের রাত্রে ভোট হবে? শেখ রবিউল আলম, আপনার কথা শেষ করতে চাই। আপনি বলছিলেন হ্যাঁ সংলাপ নিয়ে। ধরেন এই যে শিক্ষাবিদরা অনীহা প্রকাশ করলো, কেন?
তারা জানে যে এই নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় গঠিত হয়েছে তাতে তাদেরকে অ্যাসাইনমেন্ট সরকারি দলের দেওয়াই আছে, অর্থাৎ তাদের গিয়ে সুপারিশ করলে তা বাস্তবায়ন হবে এই বিশ্বাস তাদের নেই, আস্থাও তাদের নেই। না, কিন্তু তারা ইতিমধ্যে যারা এই সংলাপে অংশ নেয়নি তারা কিন্তু এই কথা কেউ বলেনি। তারা বলেছে যে আমরা অতীতে সংলাপে অংশ নিয়েছিলাম, আমরা যে সুপারিশ করেছিলাম সেই সুপারিশগুলো বাস্তবায়ন হয়নি, আর নতুন করে আবার গিয়ে ওই একই অবস্থা হবে। একই অবস্থা মানে হচ্ছে আগে বাস্তবায়ন হয়নি, এখনো বাস্তবায়িত হওয়ার পরিবেশ তৈরি হয় নাই। তার কারণ হচ্ছে যে নির্বাচন কমিশন, ওই আবারও বলছি, গঠনের প্রক্রিয়ার মধ্যে সরকারের আনুগত্য রয়েছে তাদের, এবং সরকারি দলের আদেশ নির্দেশ মেনে তাদের কাজ করতে হয়। এবং আমি এটাও আপনাকে বলি, এই যে সংলাপ যেটা দেখছেন সেটাও লোক দেখানো এক ধরনের নাটক। অর্থাৎ মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা তৈরি করা যায় কিনা এবং সার্বজনীন করার একটা অভিনয় মাত্র। কারণ আপনি যদি স্বতন্ত্রভাবে কাজ করতে পারতেন, রকিবউদ্দিন সাহেব যদি পারতেন, কে নুরুল হুদা সদর যদি পারতেন, তাহলে মানুষ ওই আওয়াল সাহেব পারবেন এরকম একটা আস্থা তৈরি হতো। কিন্তু মানুষ দেখছে যে এই প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠিত হলে তাকে সরকারি দলকে উইনের দায়িত্ব নিতে হয়, নির্বাচন মানে শুধু তফসিল ঘোষণা করতে হয়, আর মেম্বার অফ পার্লামেন্টের গেজেটে নাম প্রকাশ করতে হয়। এই নির্বাচন কমিশন তো এখন পর্যন্ত কোনো মানে নির্বাচন কন্ডাক্টই করে নাই, সুতরাং একটু আগাম মানে বলে। আচ্ছা, আপনি কি তখন রাতে আবার ভোট হয়ে গেলে তখন আপনি সমালোচনা করবেন? না, নিশ্চয়ই না, ভোট দিতে পারবে না, তারপরে আপনি বলবেন ব্যর্থ? নাকি যেটাকে যেভাবে আমরা ব্যর্থ দেখছি সেটাকে বলবেন ব্যর্থ? না, ধরেন যদি এরকম হতো যে একটি উপনির্বাচন অথবা অন্য কোন একটা নির্বাচন এই নির্বাচন কমিশন কন্ডাক্ট করেছে, তারপরে মানে সেটা দেখে হয়তো তো একটা মন্তব্য আমরা করতে পারতাম। আপনি না দেখে আমি আপনাকে মন্তব্য করে বলছি যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠিত সরকার বিগত দুইটি করেছে, বর্তমানটা করেছে, তাদের কাজও এক, সরকারি দলকে উইন করানো, সরকারি দলের হয়ে কাজ করা। এখানে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করা বা রাজনৈতিক দলের আস্থা অর্জনের কোন সক্ষমতা তাদের নেই। আসবো নিশ্চয়ই। আমি একটু নুরুল ইসলাম ওমর আপনার কাছ থেকে যাই। আজকে নির্বাচন কমিশন শিক্ষাবিদদের নিয়ে সংলাপ করেছেন, 30 জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা জানি যে মাত্র 13 জন শিক্ষাবিদ অংশগ্রহণ করেছে। যারা অংশ নিয়েছে তারা সংলাপের সফলতা তারা কামনা করেছেন এবং যে সমস্ত সুপারিশ তারা করেছে সেগুলোর প্রতি তারা বলেছেন। অন্যদিকে যারা অংশ নেয়নি তারা ইতিপূর্বে বিভিন্ন সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া বলেছেন, যে আগেই বলেছেন যে আমি এই সংলাপে আমরা যাচ্ছি না, মানে কারণ আমরা ইতিপূর্বে সংলাপে অংশ নিয়েছিলাম কিন্তু সেই সুপারিশগুলো মানা হয়নি, এই কারণে। আপনি কি বলেন, সংলাপকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ কাঞ্চন ভাই, ধন্যবাদ আমার সহ আলোচক বিন্দু এবং এনডিবির পর্দায় যারা আছেন দেখছেন, আসসালামু আলাইকুম। এইটা রবিউল ভাই যে কথাটা বলছে এটা অতীত অভিজ্ঞতার থেকে তারা বলছে আর কি, এবং ওই যেনারা আপনার সংলাপে অংশগ্রহণ করে নাই ওনারা অতীত অভিজ্ঞতার থেকে এই কথাটা বলছেন আর কি। তো এখন কিছু ঘটনা তো হয়েছে, মানে কিসের কথা বলছেন? এই নির্বাচনে যে কিছু অনিয়ম হয় নাই এটা ঠিক নয়, অনিয়ম তো কিছু অনিয়ম হয়েছে অতীতে, যে অনিয়মের কারণে এইটা সেই অভিজ্ঞতার থেকেই তারা কথা বলছে। না, কিন্তু এই নির্বাচন কমিশন তো আর ওই অতীত নির্বাচনের অনিয়মের দায় তাদের না। এটাতে আমি আসতে চাচ্ছি, সেটা হলো যে এখন যে নতুন নির্বাচন কমিশন যারা আসছেন এবং ওনারা যেটা পদক্ষেপ নিচ্ছেন যে এই সংলাপ, আলাপ আলোচনা, মানুষের ওপিনিয়ন নেওয়া, শুধু জনের ওপিনিয়ন নেওয়া, এরপরে হয়তো পলিটিক্যাল লিডারদেরও ওপিনিয়ন নেবে, এইটা একটা ভালো পদক্ষেপ। এবং আমার মনে হয় যে এই প্রক্রিয়ার মধ্যে আমাদের সবারই থাকা উচিত, যারা একটা ভালো পদক্ষেপ নিচ্ছে। আপনি যে কথাটা বলছেন যে এই নির্বাচন কমিশন তো কোনো নির্বাচন এখনো করে নাই, এবং নির্বাচন করে নাই বা এই নির্বাচন করতে যায় তাদের কোনো ত্রুটি এখন আমাদের সামনে নেই। সেক্ষেত্রে তারা যে পদক্ষেপগুলো, ভালো পদক্ষেপগুলো নিলে সেই ভালো পদক্ষেপগুলোর সঙ্গে আমাদের থাকা উচিত, আমাদের কথা বলা উচিত, পরামর্শ দেওয়া উচিত। কিন্তু পরবর্তীতে যায় যদি দেখা যায় যে হ্যাঁ এই ধরনের তারা ঠিক কাজ করছে না, তখন তাদের বিরুদ্ধে সমালোচনা করা যাবে। আর পাশাপাশি একটা জিনিস, বাস্তবতা যেটা সেটা আমাদেরকে মানতেই হবে। রবিউল ভাই যে কথাগুলো বলছে যে
এই সরকারের মনোনীত নির্বাচন কমিশন বা এই সরকার যে প্রক্রিয়া করেছে সে প্রক্রিয়ায় তাদের লোকগুলো আইন তো হয়েছে, প্রক্রিয়া তো এইটাই হবে। তো এখন না, সেটাই আমি বলতে চাচ্ছি, সেটা হলো যে রবিউল ভাই কি গ্যারান্টি দিতে পারে যে ওনারা ক্ষমতায় গেলে ওনাদের যে প্রক্রিয়াগুলো হবে সেই প্রক্রিয়াগুলো কি দলমতের ঊর্ধ্বে গিয়ে হবে, বা ওনারা যখন ক্ষমতায় ছিলেন ওনারা কি দলমতের ঊর্ধ্বে এসে কি দেশ পরিচালনা করেছেন? এইটা আমরা 90-এর পর থেকে দেখি নাই। 90-এর পর থেকে বিএনপি ক্ষমতায় গিয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে, ওনারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমাদেরকে শৈলাচার বলেছে, আমাদের কিছু কার্যকলাপ হয়তোবা তাদের মনোমত ছিল না বা কিছু মানুষের মনোমত ছিল না, ভুল ত্রুটি আমাদের হয়নি এটা আমি বলবো না, নিশ্চয়ই আমাদেরও ভুল ত্রুটি তো থাকতেই পারে, কিন্তু 90-এর পরে যে ওনারা দেশ পরিচালনা করেছেন সে তুলনায় আমাদের ভুল ত্রুটিটা শিশুর মতো। নিশ্চয়ই ওনারা যে 90-এর পর থেকে এই পর্যন্ত ওনারা যেটা করেছেন, এখন হলো যে গভর্নমেন্ট সরকারে যাবে, যে গভর্নমেন্ট দেশ পরিচালনা করবে, সেই গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন সেই গভর্নমেন্টের আজ্ঞাবহ হবে না, এইটা কোনো গভর্নমেন্ট আজ পর্যন্ত দেখাইতে পারে নাই। না, যদি না দেখাইতে পারে তাহলে তো এটা নিয়ে যে নির্বাচনকালীন যেই সরকারের দাবি তুলছে বিএনপি, সেই দাবিটা যৌক্তিকতা মানে চলে আসে। একটু শুনে আসি। আমি সর্বপ্রথমে বলি, মানে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে বারবার কথা হচ্ছিল, 18 সনের নির্বাচন। আমি 18 সনের নির্বাচনের কথা একটু বলি। 18 সনের নির্বাচনে কিন্তু বিএনপির এখনো পর্যন্ত বিএনপি কোনো নেতৃত্ব তৈরি করতে পারেনি, কখনো ডক্টর কামাল হোসেনের আন্ডারে, কখনো বা কোনো ধরনের বিকল্প তারা চিন্তা ভাবনা করছে। এইভাবে কিন্তু তারা এক ধরনের নির্বাচনে গিয়েছে, এবং নির্বাচনে যাওয়ার পরে কি হয়েছে, কতক্ষণ গুলশান অফিসে হামলা হচ্ছে, পল্টন অফিসে হামলা হচ্ছে, এবং আমি শেষ করি, একটু শেষ করি। 18 সনের নির্বাচন আমাকে ব্যাখ্যা করি, 18 সনের নির্বাচন আমাকে ব্যাখ্যা দিতে হবে না, আমি বলি, আমি কথাটা শেষ করি, তারপর আপনি ইয়ে করবেন। এবং তখন কিন্তু স্লোগান আমরা শুনেছি, টাকা গেছে লন্ডনে, হামলা কেন পল্টনে, এরকমও হয়েছে। তো যে নেতৃত্ব শূন্য একটা দল কিন্তু নিজের পায়ে দাঁড়ানো খুবই কষ্টকর হয়ে যায়। আরেকটা বলি, আসমান থেকে তো মানুষ আনবে না, এই বাংলাদেশে আমি শেষ করি, আমাকে একটু বলতে দেন। বিএনপির এইসব বিষয়ে সমালোচনা তো আছেই, কিন্তু নির্বাচন নিয়ে যেই সমালোচনাটা বিএনপি করে সেটার জবাব কি আপনাদের? যে মানে দিনের ভোর রাতে হয়ে গেছে। আমি তো বলবো বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অনেক ধরনের কথা বলবে, এবং বলেছেও, এবং সেটা এখনো বলে যাচ্ছে। এবং ওই যে গোয়েবলসের একটা কথা আছে না, একটা কথাকে বারবার বলে সত্যি প্রমাণিত হবে, কিন্তু আমার কাছে মনে হয় না কোথাও এই প্রক্রিয়াগুলো খাটে না। তো একটা সরকার যদি জনগণের না থাকে, সাপোর্ট না থাকে, জনসমর্থন না থাকে, জন আকাঙ্ক্ষা ধারণ না করে, তাহলে টিকে থাকতে পারে না। একটা না, আওয়ামী লীগ 13 বছর ক্ষমতায় আছে। আমি ওটা একটু শেষ করি, আপনাকে যেটা বলেছেন যে মানে নির্বাচন গঠন প্রক্রিয়া, তাহলে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া কিরকম হবে? একটা আইন করা হয়েছে, ওখানে একটা ছক বেঁধে দেওয়া হয়েছে কিভাবে একটা নির্বাচন কমিশন গঠন হবে। এবং যেটা এই ওমর ভাই যেটা বললো যে মানে আসমান থেকে কিন্তু মানুষই করবে না, আমাদের দেশের মানুষরাই কিন্তু নির্বাচন পরিচালনা করবে। এবং যে দেশের মানুষ স্বাধীনতা আনতে পারে, যে দেশের মানুষ নিজে দাঁড়িয়ে আজকে পৃথিবীতে, আজকে আমি একটা নিউজ পড়লাম, সম্ভবত আমরা পৃথিবীতে এখন শস্য উৎপাদনেও কিন্তু তৃতীয় স্থানে আছি। অনেক কিছু আছে, অনেক কিছু আছে। তো আমরা যদি এত কিছু পারি না, আমি ওই জন্যই বলছি মানে কেন বাংলাদেশের মানুষ একটা নির্বাচন করতে পারবে না? আর নির্বাচন কমিশনকে আমরা অন্য কোনো দেশ থেকে এনে নির্বাচন পরিচালনা করবে না, আমাদের দেশের মানুষরাই করবে। এখন কথা হলো নতুন একটা নির্বাচন কমিশন গঠন হয়েছে, এবং তারা কিন্তু এখন কোনো নির্বাচন করেনি, কিন্তু ওনারা খুবই সক্রিয় আছেন। আজকে প্রথমে শিক্ষাবিদদেরকে রেখেছেন, আস্তে আস্তে কিন্তু আমাদের সমস্ত রাজনৈতিক দল কিন্তু তাদের কাছে যাবে এবং কথাগুলো বলবে। এখন কথা সুপারিশগুলো বাস্তবায়ন করার যে বিষয়টা ছিল, যে নির্বাচন এমন একটি নতুন নির্বাচন কমিশনে এসে প্রথম সংলাপটাই কি তারা হোঁচট খেলো? না, আমি হোঁচট বলবো না, এখন তো অনেকেই যাবে না, অনেকে না যাওয়ার যথেষ্ট কারণ আছে। আমি তো প্রথমেই বলেছি, কারণটা বলেছি আমি, যেমন ধরেন আমি এখন নামই বলে ফেলি, আসিফ নজরুল সাহেব, উনি তো কখনোই যাবেন না, কারণ উনি তো লন্ডনের কোনো টেলিফোন পান নাই। আমি একজনের কথা বলেছি, এরকম একটা গ্রুপ আমরা তো দেখেছি যে উনি এর আগে যে সংলাপ ছিল সেটা তো এবছর উনি কোনো ছাড়পত্র পাননি। এই বছরই তো গিয়েছে নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়ায় যে সংলাপ হয়েছিল, সংলাপে আজকের যে, এবং তারা শুনেন জাফরুল্লাহ সাহেব তিনি কিন্তু অনেক জায়গায় মুখ করেছে বিএনপি। জাফরুল্লাহ সাহেব যখন এবার নির্বাচন কমিশন গঠন করার ক্ষেত্রে তার যে একটা সুপারিশ গেল,
তখন বিএনপি একটা বিবৃতি দিল তিনি আমার দলের কেউ না, কিন্তু ওনাকে নিয়ে অনেক ধরনের মোটামুটি হচ্ছে বেগম খালেদা জিয়ার যে এখানে চিকিৎসা নিচ্ছিলেন ওখানে কেউ যেতে পারেন, উনি গিয়েছেন অনেক দলের ব্যাপারেও আমি কথা বলেছেন এবং উনি মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু শুধুমাত্র যে এবং এটা বিএনপি কোথায় যে একটা টক শো আমি দেখলাম বিএনপি কোন নেতা বলেছেন তিনি বিএনপির সাথে সংলাপে গেলেন উনি ব্যক্তিগত ইস্যু কিন্তু তুলে ধরেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে তার গণস্বাস্থ্য কেন্দ্রের সম্ভবত জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে। তো এই যে এখন জাফরুল্লাহ সাহেবকে অস্বীকার করছেন, ডক্টর কামাল হোসেন সাহেবকে অস্বীকার করছেন, কখনো ভিপি নূরের কাছে, কখনো মাহমুদুর রহমান মান্নারের কাছে যাদের হাজিরা দিতে হয়। তো নির্বাচন তারা করবে কি করবে না পরের কথা, কিন্তু এখন এই নির্বাচন কমিশন যে গঠন হয়ে গেছে এটাকে প্রশ্নবিদ্ধ তাদের করতেই হবে। তা আমার কাছে মনে হয় যেখানে বাংলাদেশের জনগণ অনেক সচেতন হয়েছে এখন, যেখানে আমরা বলবো অবশ্যই ডিজিটাল বাংলাদেশ, আমার হাতের মুঠোই বিশ্ব, সেখানে কিন্তু এই ধরনের কোনো মিথ্যা বলেও এটাকে সত্যে পরিণত করার কোনো অপপ্রয়াস সফল হবে না বিএনপি। শুনতে চাই। যেখানে আপনি ছিলেন সংলাপ নির্বাচন কমিশন যেটা ডেকেছে সেটা যে গুরুত্বহীন সেটা কিন্তু ইতিমধ্যে প্রমাণিত। এখন আপনি বলছিলেন যে আমরা টেস্ট না করে কেন বলা হচ্ছে যে এই নির্বাচন নিশ্চয়ই করছে না। রকিবউদ্দিন কমিশন ব্যর্থ হয়ে যাওয়ার পর এই একই প্রক্রিয়া যখন কে এম নুরুল হুদা কমিশন হয়েছিল তখনও অনেকে বলেছে তাদের কাজ করতে দেওয়া উচিত। রকিবউদ্দিন ব্যর্থ হয়েছে বিধায় কি কে এম নুরুল হুদা ব্যর্থ হবে না? কিন্তু কে এম নুরুল হুদা কি হয়েছে সেটা তো আরও জানেন, রকিবউদ্দিনের চেয়ে বেশি ব্যর্থ হয়েছে, আরো বেশি বিতর্কিত করেছে, নির্বাচন ব্যবস্থাপনাটাই বিলুপ্ত করে দিয়েছে, সরকারি দলের সহযোগী সংগঠন করে ফেলেছে নির্বাচন কমিশনকে, এই রকমের জায়গায় চলে গিয়েছে নির্বাচন কমিশন। এখন ধরেন আওয়াল কমিশন এসেছে, তো আপনি আবার 5 বছর পর তাদের নির্বাচন করতে দিয়ে ভোটার ছাড়া সরকার করে দেবে, সরকারের বৈধতা দিয়ে দেবে, অথবা দরকার আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করবে, তারপর বলবেন যে এইরকম ভাবে এই কমিশনটাও ব্যর্থ হয়েছে। তার মানে 15 বছর আমরা ভোট থেকে কাঞ্চন ভাই বঞ্চিত হব, জনগণ ভোট দিয়ে সরকার গঠন করতে পারবে না। এক একটা নির্বাচন কমিশনকে টেস্ট করতে দেব, প্রক্রিয়া আওয়ামী লীগের যেটা আছে সেটা অব্যাহত থাকবে, এভাবে আলোচনা করা আমার মনে হয় জাতির ক্ষতি হয়ে যায়। না, কিন্তু তাদের তো একটা যদি তাদের সদিচ্ছার প্রতি, তাদের কাজের প্রতি তো দেখার ইয়া তো আছে, দেখতে তো হবে যে তারা কিভাবে, যারা নির্বাচন কমিশন প্রক্রিয়ায় এবং যারা আছেন কেউ আওয়ামী আস্থাভাজন, কেউ আওয়ামী অনুগ্রহভাজন। হ্যাঁ, আপনি যদি ওভাবেও বলেন, এখানে দুইজনকে নাম উল্লেখ করা যায়, প্রধান নির্বাচন কমিশন এবং মিস্টার আলমগীর একেবারে আওয়ামী লীগের দলের হয়ে সরকার হয়ে প্রত্যক্ষভাবে কাজ করে। আমি দায়িত্ব নিয়ে বলছি এটা না, আমি তা বলছি। আপনি আবার শুনেন, আমার কথা শেষ করতে দেন। নুরুল হুদা কমিশন এবং রকিবউদ্দিন কমিশনে ওরকম বিতর্কিত আরো কেউ ছিলেন না। এবার যদি আপনি বিতর্ক করেন, আরো বেশি আওয়ামী লীগের অনুগ্রহভাজন হয়ে কাজ করেছে তার প্রমাণ রয়েছে, যার ফলে আমি বলছি যে 15 বছর মানুষ প্রায় তার ভোট অধিকার থেকে বঞ্চিত হতে যাচ্ছে, মানুষ ভোট বিমুখ হয়েছে, রাজনৈতিক দলের গুলি অনাস্থা বাড়ছে, কার্যকর উত্তরণের কোনো পথ কি আপনি দেখছেন? জনাব রবিউল আলম, আপনি কথা শেষ করলে আমি একটু অন্যদিকে যেতে চাই, ছোট করে শেষ জি প্লিজ। এবার ছাড়া প্রত্যেকবার আমরা সংলাপে গিয়েছি, রাষ্ট্রপতির সাথে সংলাপে গিয়েছি, আগে নির্বাচন কমিশনের সাথে সংলাপে গিয়েছিলাম, এর আগে সার্চ কমিটিতে সংলাপে গিয়েছিলাম, এবার না এর আগে ইভেন প্রধানমন্ত্রীর সাথে সংলাপে আমরা গিয়েছিলাম। আমরা অনেকগুলি সুপারিশ দিয়েছি, প্রস্তাবনা দিয়েছি, একটাও আমলে নেওয়া হয়নি। এবং আমরা এও বলি যে নির্বাচন কমিশন স্বতন্ত্রভাবে ফাংশন করে নিরপেক্ষ সরকারের অধীনে, সেটা 91, 96, 2001, 2008-এ প্রমাণিত। নির্বাচনকালীন সরকারটা যদি নিরপেক্ষ হয় তখন নির্বাচন কমিশন যেভাবেই গঠিত হোক না কেন নিরপেক্ষ এবং স্বতন্ত্রভাবে ফাংশন এই দিনগুলিতে করেছে। দলীয় সরকারের অধীনে 14 এবং 18-তে যে নির্বাচন আওয়ামী লীগ করেছে সেখানে নির্বাচন কমিশন স্বতন্ত্রভাবে ফাংশন করতে পারেনি, যার ফলে নির্বাচন কমিশন যে প্রক্রিয়া আওয়ামী লীগ গঠন করেছে তারা এককভাবে নির্বাচনকালীন সরকারের সহায়তা ছাড়া স্বতন্ত্রভাবে ফাংশন করতে কোনোভাবেই পারবে না। জনগণ তাই মনে করে, রাজনৈতিক দল তাই মনে করে, ভোটাররাও তাই মনে করে। এখন এই নির্বাচন কমিশনের প্রতি তারা যা করছে তার প্রতি জনগণের কোনো আগ্রহ নেই, এটা এক ধরনের লোক দেখানো অথবা নিজেদেরকে স্বতন্ত্র করার একটা অপকৌশল মাত্র। জি, আসবো আপনার কাছে। জনাব নুরুল ইসলাম, সংলাপকে এখনই কি লোক দেখানো তারপরে অপকৌশল কি বলা যাবে? না, এটা হলো যে বিভিন্ন জনের বিভিন্ন মতের উপর নির্ভর করছে। বিএনপি ওনারা যেটা বলছেন যে লোক দেখানো বা অপকৌশল, আপনারা কি বলতে পারে, আপনাদের ভূমিকা কি? না, আমরা হলো যে সরকারের সংলাপে গিয়েছিলেন। হ্যাঁ, সংলাপে গিয়েছি, সরকারে আছেন। হ্যাঁ, সরকারে নাই, আমরা সরকারে নাই, মানে সরকার জোটে আছে এটা বলতে পারে না, জোটে না, আমাদের সঙ্গে একটা নির্বাচনী সমঝোতা আছে আওয়ামী লীগের, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না।
যেটা এখন যেহেতু জোটের নির্বাচন এই দেশে প্রচলন হয়ে গেছে, বিএনপি জোট করে করছে, আওয়ামী লীগ করছে, আমরা জাতীয় পার্টি আমাদেরও জোট করে নির্বাচন করতে হয়। তো সেটা আমরা হয়তো পরপর কয়েকবার আওয়ামী লীগের সঙ্গে আমরা জোট করে নির্বাচন করেছি, কিন্তু তার মানে এই নয় যে আমরা সরকারে আছি বা আমরা বিরোধী দলে আছি। সংলাপকে অর্থবহ করে করার জন্য আসলে কি করা উচিত যাতে মানুষের আগ্রহ আসে? সংলাপে এখন বিষয়টা হলো যে এটা বিএনপি যেটা করছে, আমি মনে করি যে হ্যাঁ একটা চাপ সৃষ্টি করার জন্য বিএনপি করছে সরকারের উপরে, যে বিরোধী দল হিসেবে তারা একটা চাপ সৃষ্টি করছে যে গভর্নমেন্ট যেন সঠিক পথে থাকে, নিরপেক্ষ থাকে, বা নির্বাচন কমিশন যেন নিরপেক্ষ করে। কিন্তু এখানে বিএনপির জন্য যেটা জনগণের আস্থাটা বিএনপির উপরও আর এই আন্দোলন করতে পারছে না একটাই কারণে, যে বিএনপিরা বিভিন্ন সময় বিভিন্ন কথা চেঞ্জ করছে। আপনাদের নির্বাচনের প্রতি কি অবস্থা বিএনপি? আমরা একটু আমাদের যেটা অবস্থা, যে আমাদের একটা সমস্যা আছে, সেটা হলো যে যেহেতু আমাদের একটা নির্বাচনী সমঝোতা আছে আওয়ামী লীগের সঙ্গে, আমরা বিরোধী দলের ইয়েতেই আছি, আমরা সরকারের সমালোচনা করছি, বিরোধিতা করছি, জনগণের পক্ষে কাজ করছি। তারপরও কিছু কিছু সময় মানুষের একটা ইয়ে আছে যে যেহেতু আমরা এই রকম পলিটিক্স করি না যে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে, ক্ষমতার থেকে নেমে দিয়ে আন্দোলন সংগ্রাম করে ক্ষমতায় আসতে হবে। আমরা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা ক্ষমতার পরিবর্তন আসুক, জনগণকে আমরা বোঝাইতে চাই যে এই সরকার খুব ভালো কাজ করছে, যে তাও নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা তাদের চেয়ে বেশি ভালো কাজ করতে পারি। আমাদেরকে হয়তো অতটুকু হয়তো জনগণ 100% বিশ্বাস করতে পারছে না। পাশাপাশি বিএনপি হলো নির্বাচন করব না বলে আবার নির্বাচন করে, পার্লামেন্টে যাব না বলে আবার পার্লামেন্টে চলে যাচ্ছে। জি, আমি একটু যাই জনাব মাহমুদ। একটা নির্বাচন কমিশন নিয়ে যে একটি অনাস্থা যে আছে, একটা অবিশ্বাস যে আছে, একথা তো সত্য, সেটা কাটিয়ে ওঠার কি পথ? না, আমি বলি সেটা কাটিয়ে ওঠার জন্য কিন্তু তারা বলেছেন একটা আইন করা দরকার, এবং আইনটা করেছে। আমি শেষ করি, বিএনপির কথা বলছি না, আমি কারো কথা বলিনি, মানে বিএনপি না, কোন সব মাধ্যম থেকে বিষয়টা এসেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে 13 বছর, আওয়ামী লীগ আইন করলো না, আমি বলছি যে নির্বাচন কমিশন নির্বাচনীয় প্রক্রিয়ার কথা আমার মনে হয় একদম শেষের দিকে, তো ওই প্রক্রিয়া আমরা জানি যে এটি হয়েছে। নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে এক ধরনের অনাস্থা, অবিশ্বাস তৈরি হয়েছে, একথা সত্য। বিএনপি বলুক আর না বলুক, এইটি কাটিয়ে ওঠার জন্য, এই আস্থার জায়গাটা ফিরিয়ে আনার জন্য আসলে কি করা দরকার? না, আমি বলি এটা আপনি আপনার ব্যক্তিগত ওপিনিয়ন যেভাবে বলছেন, সেটা তো কোনো না কোনো জায়গা থেকে উঠে এসেছে কথাগুলা। এই যে অবিশ্বাস বলি আর অনাস্থা বলি, আসলে অবিশ্বাস অনাস্থা, তা আস্থা কি তখনই সৃষ্টি হবে যখন আওয়ামী লীগের বিরোধী যারা আছে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে। তা আমার কাছে মনে হচ্ছে মানে নির্বাচন কমিশনকে, আপনার কথা অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশন এবং নির্বাচন নিয়ে আস্থার জায়গাটা আছে। না, অবশ্যই আস্থার জায়গা আছে, আস্থার জায়গা একটা দল, আর আওয়ামী লীগ তো একটা দল, আওয়ামী লীগ একটা এবং সবচেয়ে প্রাচীন একটা দল এই ইয়াতে। আমি যদি বলি যে এই এশিয়াতে কিন্তু বিশাল একটা দল, তো ওই দলের তো আমাদেরও সাপোর্টার আছে, সমর্থক আছে, তো আমরা তো কেউ না কেউ ইয়াটাকে সমর্থন করেই। আর আরেকটা জিনিস আমি এখানে একটু শেষ করি কথাগুলো বলে, আসলে বিএনপি যে বার্নিং ইস্যুগুলো ছিল সবগুলো কিন্তু শেষ। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সবকিছু নিয়ে করেছে, এখন একটা সিইসি নিয়ে করছেন, এটা মনে হালে পানি পাবে না, এটাও কিন্তু ব্যাকফুটে আসবে। তারা নির্বাচন এই সিইসির আন্ডারে কিন্তু নির্বাচনে যাবে বিএনপি। জি, শুনতে চাই। আমি আমার প্রশ্নটা রেখে দিলাম। আমি আপনাকে আর বলি না, কিন্তু যেটি মাহমুদ বলেছেন যে আসলে নির্বাচন কমিশন, নির্বাচন নিয়ে আস্থা মানুষের আছে, আপনারা এটি তৈরি করতে চাচ্ছেন না। মাহমুদ যেভাবে বলছে আস্থা যদি মানুষের থেকে থাকে, পরীক্ষা ছাড়া আমি এটা সমালোচনা করছি, দোষ হলো ধরে নিলাম, কথাটা বলা আপনারও মনোপুত হচ্ছে না যে আপনি কেন টেস্ট ছাড়া এই নির্বাচন কমিশনকে এই প্রশ্নটি এসেছে। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, উনি টেস্ট ছাড়া মানুষের আস্থা আছে কিভাবে উনি জানলেন? শুনি একটু মাহমুদের কাছ থেকে, একদম 30 সেকেন্ডই শুনি। না, আস্থা আছে মানে আস্থা, উনি তো কোনো পরীক্ষাই দেয়নি, উনি যে আস্থা অনাস্থার বিষয়টা বলছেন। না, আমি নির্বাচন কমিশন, না না, যেটি বলেছি সালাউদ্দিন, যে নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রতি এক ধরনের আস্থা অবিশ্বাসের একটি আমরা দেখি। আপনি বলেছেন যে এটা আমার ব্যক্তিগত মতামত। প্রক্রিয়া যেভাবে হয়েছে, হ্যাঁ, মানুষ কিন্তু যথেষ্ট ভাবে অবাক হয়েছে, এরকম একটা গঠন প্রক্রিয়া তৈরি করতে পেরেছে, তো যার কারণে অনাস্থার কোনো কারণ। আওয়ামী লীগের আস্থা আছে
মাহমুদেরও আস্থা আছে, সালাউদ্দিন মাহমুদের আস্থা আছে এই নির্বাচন কমিশনের প্রতি। তাই যদি হয়, এই নির্বাচন কমিশন যদি সক্ষম হয় একটা ক্রেডিবল নির্বাচন করতে, আওয়ামী লীগের আস্থা আছে, আমার মনে হয় যে ওমর ভাইয়েরও আস্থা আছে, তাহলে নির্বাচনকালীন সময়ে ক্ষমতাটা হস্তান্তর করে এই নির্বাচন কমিশনের অধীনে একটা নির্বাচনের ব্যবস্থা করেন, একটা অন্তর্বর্তীকালীন নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশনের না, তাই যদি হয় তাহলে নির্বাচন কমিশন একটা ক্রেডিবল নির্বাচন করুক, নির্বাচনকালীন কোনটা ক্ষমতাটা হস্তান্তর করে নির্বাচন নির্বাচনকালীন সময় ওনাদের ক্ষমতায় থাকাটা জরুরি না, যে আমি বলি নির্বাচন কমিশন উনি জাস্ট সক্ষম, মাননীয় স্বতন্ত্র, এবং তারা নাকি স্বতন্ত্রভাবে ফাংশন করবে, আওয়ামী লীগের বাইরে তো যাবে না, যেহেতু আস্থা আছে ওনাদের। নির্বাচন চলাকালীন সরকার যিনি থাকেন, দরকারটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চলাকালীন যে সরকারটা থাকে তার কারণ হচ্ছে ক্ষমতায় থেকে নির্বাচন তাদের কিন্তু আলাদা কোনো ক্ষমতা থাকে না, এবং এবং এটাকে কিন্তু আপনারাই কষ্ট করেছেন। আমি বলবো নির্বাচন চলাকালীন সময় যে সরকার থাকে সেই সরকারটা কিন্তু জাস্ট রুটিন ওয়ার্ক করে, এখানে কিন্তু ওনার কোনো ফাংশন নেই। এবং আমি বলি না এটা শুনুন, আমি বলি আজকে যেটা নির্বাচনকালীন সরকার, এটা তো আপনারাই প্রশ্নবিদ্ধ করেছেন। একবার ইয়ারে দিন রাষ্ট্রপতির দায়িত্ব দিন, একজন আরেকজনের দায়িত্ব দিন, এটা বলে আপনি নিজেরা বিশ্বাস করে ফেলেছেন। হাসান সাহেবকে পদত্যাগে বাধ্য হয়েছে, এমাজউদ্দিনকে দিয়েছে। তারপরে আজকে সংবিধানে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা কিন্তু আমি দুজনকে 30 সেকেন্ড করে সময় দিব। মাহমুদ, আপনি 30 সেকেন্ড। আমি এটাই বলি, নির্বাচন এখন বিএনপি নতুন একটা স্লোগান হলো নির্বাচনকালীন সরকার। নির্বাচনকালীন সরকারের যে সমস্ত প্রক্রিয়া অতীতে ছিল সবগুলোকে প্রশ্নবিদ্ধ বিএনপি করেছে। একজন বিশেষ ব্যক্তিকে, অনুগত ব্যক্তিকে শুধুমাত্র নির্বাচন চলাকালীন সরকারের প্রধান করার জন্য সংবিধান পর্যন্ত পরিবর্তন করেছেন। এই যে হাসান সাহেব যখনই দায়িত্ব নিল, স্বাভাবিকভাবে সেই নির্বাচন আমরা অংশগ্রহণ করিনি, সেটা আমরা জনগণকে সাথে নিয়ে দেখিয়ে দিয়েছি কিভাবে একটা নির্বাচন করতে হয়, এবং 2008 সনে সেটা আমরা দেখিয়ে দিয়েছি। শুধু এখন আদালত আবার বলেছে এই আমরা যথেষ্ট হয়েছে, এটা আমাদের যে সরকার আছে চলমান সরকার, তারাই নির্বাচন চলাকালীন সময় থাকবে, সুতরাং এটাই কিন্তু করবে, কিন্তু আদালত দ্বারা হয়ে গেছে। জি, শেখ রবিউল আলম। ক্রেডিবল নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার, আওয়ামী লীগের দাবি ছিল, জনগণের দাবি ছিল, আমরা মনে করছিলাম এটা যৌক্তিক। আমরা কিন্তু সংবিধানে 13 সংশোধনী করে সেটা প্রতিষ্ঠিত করেছিলাম। আপনি যদি বলেন 2006 সংবিধান মেনেই আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে হস্তান্তর করেছিলাম, সংবিধান মেনেই। না, বাধ্য হয়েছিলেন? বাধ্য না, এম হাসানের কাছে যাওয়া উচিত ছিল, আপনারা বাধা দিয়েছেন, যান না। ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন, থার্ড অপশন, ইয়াজউদ্দিনের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল। যদি ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মনে করে থাকেন ত্রুটি রয়েছে, আপনারা ক্ষমতা এসে কারেকশন করতেন, আরো স্বচ্ছ করতেন, গ্রহণযোগ্য করতেন, আরো ক্রেডিবল করতেন। সেটা বাতিল করে দিয়ে 15 সংশোধনীর মাধ্যমে নিজেরাই ক্ষমতাটা দখল করেছেন। এটা হচ্ছে আওয়ামী লীগের একটা পরিত্যক্ত রাজনৈতিক দলে পরিণত করেছে। জনরায়কে ভয় পায়, ক্রেডিবল নির্বাচনকে ভয় পায়। এটাই হচ্ছে জাতির সবচেয়ে বড় সংকট, যেটা সালাউদ্দিনের মধ্যে হয়েছে, আওয়ামী লীগের মধ্যে হয়েছে। একটু সময় দিতে পারলে ভালো হইতো। আমার একদমই সময় নেই, আমি আর একদিন সুযোগ থাকলে নিশ্চয়ই শুনবো। জনাব শেখ রবিউল আলম, মাহমুদ সালাউদ্দিন চৌধুরী এবং নুরুল ইসলাম ওমর, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।